রাজ্যে পালাবদল ঘটেছে এবং পালাবদলের পাশাপাশি রাজ্যের যে আইনসভা, রাজ্য বিধানসভা, সেই রাজ্য বিধানসভার রঙও কিন্তু বদলেছে। দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি গত 15 বছরে রাজ্য বিধানসভার গেটে অর্থাৎ পুলিশ যেখানে দায়িত্বে থাকেন সেই নিরাপত্তা রক্ষীদের যে টেন্ট করা হতো সেই টেন্ট এতদিন আমরা দেখেছি নীল সাদা। কিন্তু রাজ্য বিধানসভার বদলের পাশাপাশি রাজ্য বিধানসভায় যে রং সেই রঙও বদলেছে। প্রলেপ লেগেছে গেরুয়ার এবং গেরুয়ার প্রলেপে এই মুহূর্তে বিধানসভার রংটা একেবারেই বদলে গিয়েছে। জায়গায় জায়গায় যে নীল সাদা রঙের প্রলেপ ছিল সেই নীল সাদা রঙের প্রলেপ আর কিন্তু বিধানসভায় দেখতে পাওয়া যাচ্ছে না। বিধানসভার একেবারে মাথায় যে ছবিটা দেখতে পাচ্ছি সেইখানেও কিন্তু একেবারে গেরুয়া রং লেগে গিয়েছে। অর্থাৎ রাজ্য বিধানসভার রং যে গেরুয়া এ কথা বলার আর কোনো অপেক্ষা রাখছে না। রাজ্য বিধানসভার যে ভবন সেই ভবনে এই মুহূর্তে গেরুয়া লাইট লেগেছে, রং লেগেছে, কিন্তু সেই রঙের সাথে এই রাজ্য বিধানসভার গেটের বাইরেটা আমার চিত্র সাংবাদিক উৎস তুলে ধরছে। গেটের বাইরে দীর্ঘ সময় আমরা দেখেছি যে নীল সাদা কাপড়ের মোড়া থাকতো, সেই গেটের যে এখন যে পুলিশ যারা আধিকারিকরা থাকেন সেই যে টেন্টগুলো করা হয়েছে সেটাও কিন্তু গেরুয়া সাদায় মুড়ে ফেলা হয়েছে। এবং রাজ্য বিধানসভার গেটে ডান দিক হয় বা দিক চারদিকেই কিন্তু ভারতীয় জনতা পার্টির পতাকা একেবারে পথপথ করে উঠছে। তাই স্বাভাবিকভাবেই আগামীকাল অর্থাৎ রাত পোহালেই রাজ্য বিধানসভার অন্দরে শপথ নেবে 290 জন কাছাকাছি বিধায়করা। এবং শুধু তাই নয়, শাসক বিরোধী উভয় বিধায়করাই তারা আগামীকাল শপথ নেবেন, শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায় তিনি ইতিমধ্যেই রাজ্যপালের কাছে লোকভবনে তিনি শপথ বাক্য পাঠ করলেন এবং শপথ বাক্য পাঠ করার পরেই তিনি এবার বাকি যারা বিধায়ক রয়েছেন অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস একটা সময় যখন ছিল, আজকে তারা বিরোধী, সেই তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ এবং সর্বোপরি শাসক দল অর্থাৎ গেরুয়া শিবিরের যারা বিধায়ক রয়েছেন প্রত্যেকের শপথ তিনি পাঠ করাবেন। এবং তার পাশাপাশি রাজ্য বিধানসভার যে বাজেট অধিবেশন হওয়ার কথা, কারণ পূর্ণাঙ্গ বাজেট 2026-এ পেশ করা হয়নি, ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হয়েছিল সেটা সাময়িক, কিন্তু নতুন সরকার আসার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। তবে রাজ্য বিধানসভার অধিবেশন কবে থেকে শুরু হবে সেই অধিবেশন শুরুর অপেক্ষায় এই মুহূর্তে রয়েছে রাজ্যবাসী এবং তারা দেখবেন যে রাজ্য বিধানসভার অন্দরে এতদিন যে বিরোধী আসনে বসে থাকা ভারতীয় জনতা পার্টির বিধায়করা শাসক দলের বেঞ্চে তারা বসবেন এবং তাদের কি ভূমিকা থাকে এবং তার পাশাপাশি বিরোধী দলে যারা বসে আছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান কি থাকে সেটাও দেখতে চায় রাজ্যের মানুষ। চিত্র সাংবাদিক উৎস রায়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। বাংলার স্বাস্থ্যনীতিতে বড়সড় বদলের ইঙ্গিত। দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাতের পর অবশেষে পশ্চিমবঙ্গে চালু হলো কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। আর ক্ষমতায় এসেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তে শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর সরকার। এতদিন রাজ্যে স্বাস্থ্যসাথীকেই হাতিয়ার করে সাধারণ মানুষের চিকিৎসার খরচ সামলানোর দাবি করেছিল তৃণমূল সরকার, কিন্তু এবার কেন্দ্রীয় প্রকল্প চালুর পর থেকেই উঠতে শুরু করেছে নতুন প্রশ্ন। তাহলে কি ধীরে ধীরে গুরুত্ব হারাবে স্বাস্থ্যসাথী? ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার গঠন হলেই বাংলার মানুষ পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধে। 4 मई के बाद जब यहाँ बीजेपी का सीएम शपथ लेगा, बीजेपी का मुख्यमंत्री शपथ लेगा, तो पहली कैबिनेट बैठक में ही पश्चिम बंगाल में आयुष्मान भारत योजना लागू की जाएगी। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी
তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সেই প্রতিশ্রুতি পূরণ হতেই এখন শুরু হয়েছে নতুন বিতর্ক, কারণ দুই প্রকল্পেরই রয়েছে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধে। দুই ক্ষেত্রেই সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ রয়েছে। ফলে সাধারণ মানুষের একাংশের প্রশ্ন, দুটি প্রকল্প কি একসঙ্গে চলবে নাকি একটির জায়গা নেবে অন্যটি? আর সেই জল্পনাই এখন রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক এবং প্রশাসনিক। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক দুই প্রকল্পের কি রকম সুবিধে রয়েছে, মানুষের সুবিধার স্বার্থে কোনটা এগিয়ে আর কোনটাই বা পিছিয়ে। প্রথমেই নজর দেওয়া যাক আয়ুষ্মান ভারত প্রকল্পের দিকে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধে পাবে। দেশের বিভিন্ন সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা করানো যাবে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে 3 দিন এবং ছুটি পাওয়ার পর 15 দিন পর্যন্ত ওষুধ এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার খরচ এই প্রকল্পের আওতায় থাকবে। এছাড়া ক্যান্সার, হৃদরোগের অস্ত্রোপচার, কিডনির প্রতিস্থাপন, ব্রেন সার্জারির মতো প্রায় 1900টিরও বেশি জটিল চিকিৎসা এই প্রকল্পের অন্তর্ভুক্ত। পরিবারের সদস্য সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা নেই। পাশাপাশি 70 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্যও বছরে অতিরিক্ত 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধে রাখার কথা জানানো হয়। রোগীকে হাসপাতালে আনা নেওয়ার জন্য নির্দিষ্ট যাতায়াত ভাতার ব্যবস্থাও রয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এই প্রকল্পের সুবিধাভোগীদের একটি নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। যে সকল পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারা এই সুযোগ পাবে। যারা কাঁচা বাড়িতে প্রায় 1 কামরার ঘরে থাকেন তারাও এই সুবিধে পাবেন। এছাড়া SC, ST এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। তবে ব্যক্তিগত বীমা বা ESI থাকলে আয়ুষ্মান ভারতের সুবিধে পাওয়া সম্ভব। তবে কবে থেকে এতে আবেদন করা যাবে তা স্পষ্ট করেনি রাজ্য প্রশাসন। অন্যদিকে 2016 সালে চালু হওয়া স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধেগুলি এক নজরে দেখে নেওয়া যাক। এই প্রকল্পের প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধে পেয়ে থাকে। সরকারি এবং বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার। স্বাস্থ্য সাথীর আওতায় হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ, পরীক্ষা নিরীক্ষা, অপারেশন, এমনকি রোগীর খাবারের খরচও বহন করা হয়। পরিবারের নির্ভরশীল সদস্য, প্রবীণ বাবা মা এবং সন্তানরাও এই প্রকল্পের সুবিধে পান। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সময় রোগীদের যাতায়াত খরচ বাবদ এককালীন আর্থিক সহায়তাও দেওয়া হয়। দুই প্রকল্পে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধে থাকলেও আয়ুষ্মান ভারত দেশের সর্বত্র ব্যবহারযোগ্য হওয়ায় তা জাতীয় স্তরে বেশি কার্যকর বলেই মনে করছেন অনেকেই। আবার স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে রাজ্যের বহু হাসপাতালের সঙ্গে দীর্ঘদিন সমন্বয় থাকার সাধারণ মানুষের কাছে সেটিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার দুই প্রকল্প একসঙ্গে চললে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় কী প্রভাব পড়ে। সরকার বদলেছে আর তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের প্রকল্পগুলি ঘিরে তৈরি হয়েছে বিস্তর ধোঁয়াশা। তার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য সাথী। এখন প্রশ্ন হলো, বর্তমান পালাবদল পরবর্তী পরিস্থিতিতে কলকাতার নামে প্রাইভেট হাসপাতালগুলি কি স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করেছে? রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, স্বাস্থ্যসাথীর হেল্পলাইনে বহু মানুষ ফোন করে অভিযোগ জানাচ্ছেন তাদের কার্ড গ্রহণ করছে না হাসপাতাল বা নার্সিংহোম। রোগীদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই তারা ক্যাশলেস পরিষেবা পাচ্ছেন না। যেমন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হচ্ছে না বলে অভিযোগ, যদিও এই বেসরকারি হাসপাতালের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের একাধিক জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেই তালিকায় এখন সবচেয়ে বেশি আলোচনায় স্বাস্থ্যসাথী। সাধারণ মানুষের একাংশের আশঙ্কা, আয়ুষ্মান ভারত চালু হওয়ার পর ধীরে ধীরে গুরুত্ব হারাতে পারে রাজ্যের এই প্রকল্প। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠতে শুরু করেছে। কিছু বেসরকারি হাসপাতাল নাকি স্বাস্থ্যসাথী কার্ড নিতে অনীহা দেখাচ্ছে। যদিও সরকারিভাবে এখনো স্বাস্থ্যসাথী বন্ধের কোনো ঘোষণা হয়নি, ফলে বিভ্রান্তি আরও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। একদিকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত, অন্যদিকে রাজ্যের স্বাস্থ্যসাথী। দুই প্রকল্পই স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে তৈরি হয়েছিল। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, দুই প্রকল্প কি সমান্তরালভাবেই চলবে নাকি একসময় একটির জায়গা নেবে অন্যটি? কারণ চিকিৎসার খরচ যত বাড়ছে ততই এই ধরনের স্বাস্থ্য বীমা প্রকল্পের ওপর নির্ভরশীলতা বাড়ছে সাধারণ মানুষের। তাই রাজনৈতিক দরজা ছাপিয়ে এখন সাধারণ মানুষের একটাই চাওয়া, চিকিৎসার সময় যেন কার্ড নয়, আগে গুরুত্ব পায় রোগীর জীবন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।